আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। বহাল থাকবে নৌবন্দরে অবরোধ, প্রভাব নেই বিশ্ববাজারে। অপরিশোধিত তেলের দর $98। জ্বালানির সরবরাহ বাড়লেও যানবাহনের লম্বা সারি। মোটরসাইকেলের ফুয়েল অ্যাপে রাজধানীর 7 পাম্পে শৃঙ্খলা ফিরলেও প্রাইভেট কার, বাসে ভোগান্তি। দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের জেরে চট্টগ্রাম সিটি কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ। পাল্টাপাল্টি অভিযোগ সংগঠন দুটির। রাজস্ব আয় দুর্বল হয়ে পড়ায় ঋণ নির্ভর আগামী বাজেট নিয়ে দুশ্চিন্তা অর্থনীতিবিদদের। উচ্চাভিলাষী নয়, সংকটকালীন রূপরেখা দেওয়ার পরামর্শ। বাজেট যেহেতু সামনে, সেই সতর্কতাটা এবং সেটা বাস্তবতার সাথে মিলিয়ে করাটা অনেক যৌক্তিক হবে। নারায়ণগঞ্জের শিল্প ও বাসাবাড়ির বর্জ্যে শীতলক্ষ্যা নদীতে বিপর্যয়। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। পানি শোধন ইটিপি থাকলেও অকার্যকর। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। জানান, পাকিস্তানের অনুরোধে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হামলা চালাবে না মার্কিন সেনারা। তবে চুক্তির আগ পর্যন্ত ইরানের নৌবন্দর অবরোধ অব্যাহত রাখবে ওয়াশিংটন। এদিকে যুদ্ধবিরতির মাঝেও ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে 14টি প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসতেই নতুন করে সংঘাত শুরুর শঙ্কায় ছিল গোটা মধ্যপ্রাচ্য। আর ট্রাম্পের ফের তেহরান আক্রমণের হুমকি তা উস্কে দেয় কয়েক গুণ। তবে স্বস্তির খবর হলো, যুদ্ধবিরতির মেয়াদ ফুরোনোর কয়েক ঘন্টা আগেই তেহরানের সঙ্গে এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে না ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ইরানের নৌবন্দর অবরোধ প্রত্যাহার করেনি ওয়াশিংটন। ইসলামী প্রজাতন্ত্রের নেতারা ঐক্যবদ্ধ চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে বসা না পর্যন্ত মার্কিন সেনাদের ইরানের জলসীমা অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর আরেকটি পৃথক বার্তায় ট্রাম্প দাবি করেন, মুখ রক্ষা করতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। জানান, জলপথটি সচল থাকলে দৈনিক $500 মিলিয়ন আয় করতে পারবে তেহরান। এ কারণে খামেনি প্রশাসন হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চাইলেও দেশটিকে চুক্তিতে বাধ্য করতে এটি বন্ধ রেখেছে ওয়াশিংটন। ইরানে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের বিষয়ে বিস্তারিত কথা বলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো। জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ হলেও দেশটির ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে মার্কিন ট্রেজারি বিভাগ। দাবি করেন, ইরানের ভঙ্গুর তেলক্ষেত্রগুলো বন্ধ করবে ওয়াশিংটন। এছাড়াও ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে 14টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ বিভাগ। কিন্তু এখন পর্যন্ত ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেহরান। এর আগে এক এক্স পোস্টে আব্বাস আরাকচি দাবি করেন, ইরানের নৌবন্দর অবরোধ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। দাম বৃদ্ধি কিংবা রেশনিং পদ্ধতি বা সরবরাহ বৃদ্ধি কোনো কৌশলেই কমছে না পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। অতিরিক্ত মূল্য দিয়েও পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ চালকদের। সরবরাহের ধীর গতিতে আজও বন্ধ রাজধানীর অনেক পাম্প। তবে কিছু পাম্পে সরবরাহ বাড়লেও পর্যাপ্ত নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের।
এসব বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, মতিঝিলে পাম্পে কি অবস্থা দেখছেন, আর তেল কিনতে কত সময় লাগছে এখন? আমি শুরুতে জানিয়ে রাখি যে গেল প্রায় 2 মাস ধরে চলায় এই জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটের চিত্র কিছুটা কমেছে দীর্ঘ সারি, তবে অভিযোগটি বরাবরের মতোই রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত তেল না পাওয়ার যে অভিযোগ সেটি রয়েছে। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় তারা লাইনে থাকছেন, অতিরিক্ত মূল্য দিচ্ছেন, কিন্তু পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন না। এই যে অভিযোগটি সেটি কিন্তু দীর্ঘ 2 মাস ধরেই চলছে। অর্থাৎ তাদের দাবি রেশনিং পদ্ধতি নয় কিংবা অন্য কোনো পদ্ধতি নয়, তারা যেন ফুল ট্যাঙ্কির তেল পান, সেই দাবি তারা মূলত করছেন। অর্থাৎ দাম মূল্য বৃদ্ধি হলেও যাতে তাদের পর্যাপ্ত তেল দেওয়া হয়, সেই দাবিটি তারা বরাবরই জানিয়ে আসছেন। সেই সঙ্গে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আজকে তারা কিছুটা বেশি বরাদ্দ পেলেও সেটি পর্যাপ্ত নয়, অর্থাৎ তাদের যে চাহিদা সেই চাহিদার পুরোপুরিটা মূলত তারা পাচ্ছে না। আজকে আমরা এই মুহূর্তে করিমান সঞ্জত মতিঝিলে একটি জনপ্রিয় একটি ফিলিং স্টেশন সেখানে রয়েছে। সেখানকার তেল বিতরণ কার্যক্রম গতকাল সন্ধ্যা থেকে বন্ধ আছে। মাত্র একটি লরি এসেছে তেলবাহী, সেটি খালাস হওয়ার পরে মূলত এখান থেকে তেল সরবরাহ করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। তারা বলছেন তাদের চাহিদা প্রায় 27,000 লিটার, তার বিপরীতে তারা 13,000 লিটার অক্টেন পেয়েছেন আজকে। একই চিত্র রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে। আমরা মতিঝিল জুড়ে বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এসেছি, বেশিরভাগই বন্ধ পেয়েছি। যে সকল ফিলিং স্টেশন বন্ধ রয়েছে তাদের মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের সরবরাহের ঘাটতি রয়েছে, অর্থাৎ তাদের যে তেলবাহী গাড়িগুলো সেটি গতকালই গেছে, কিন্তু ধীর গতির কারণে আজকেও তারা মূলত সরবরাহটি পাননি, ফলে তাদের এই যে তেল বিতরণ কার্যক্রম সেটি বন্ধ রাখতে হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে যদি বলতে চাই, এই যে তেল গত 2 মাস ধরে চলে আসা এই তেল সংকটের চিত্র কিছুটা পরিবর্তন হলেও দাম বৃদ্ধির পরে ক্ষোভটা কিছুটা বেড়েছে, আর ক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত তেল না পাওয়ার যে অভিযোগ সেটি আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সব কিছু মিলিয়েই চালকদের যে দাবি, দ্রুত সময়ের মধ্যেই এই সংকট নিরসন এবং পর্যাপ্ত তেল দেওয়ার ব্যবস্থা যাতে সরকার করে, এই দাবিটি মূলত তারা জানিয়েছেন। স্বামী, এই ছিল এখন পর্যন্ত মতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ। মতিঝিল পেট্রোল পাম্প থেকে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ। এদিকে তীব্র গরমের মধ্যে ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনভর ভোগান্তির পর রাতেও মিলছে না স্বস্তি। বিদ্যুৎ বিভ্রাটের স্থবির স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, ঠাকুরগাঁওয়ে দিনে কত ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, আর কর্তৃপক্ষের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? শাম্মী, আপনি যেটি বলছেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে কিনা, আমি কর্তৃপক্ষের ন্যাসকো যে কর্তৃপক্ষ রয়েছে তার সঙ্গে কিছুদিন আগেও আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলছেন, এই যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং হওয়ার কারণ যেটি তিনি বলছেন যে তাদের যে চাহিদা থাকে, অর্থাৎ দৈনিক যে 20 মেগাওয়াট তাদের আওতায় যে চাহিদা থাকে তার তুলনায় অনেকটাই কম তারা পাচ্ছেন। অর্থাৎ আজকের কথা যদি বলি, আজকে তাদের 20 মেগাওয়াট চাহিদা ছিল এবং তারা তার বিপরীতে পেয়েছেন 12 থেকে 13 মেগাওয়াট, যার কারণেই তারা বলছেন যে এই সমস্যাগুলো হচ্ছে। অপরদিকে আপনাকে যদি জানাই, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকে তীব্র গরম কিন্তু বিরাজ করছে ঠাকুরগাঁয়ে। একদিকে যেমন তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, এই গরমের পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ঘন ঘন যে লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে চরম বিপাকে পড়েছেন এই জেলার মানুষেরা। আমরা লক্ষ্য করেছি এই ঘন ঘন লোডশেডিং এর কথা যদি আপনাকে আমরা বলি যে বিদ্যুৎ যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বিদ্যুৎ থাকছে না, এবং কি বিদ্যুৎ আসার পরেও ঠিক একই লুকোচুরি খেলা, যেমন 1 ঘন্টার বেশি সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন এলাকায় এক এলাকায় থাকলে আরেক এলাকায় থাকছে না, এমন একটি অবস্থা কিন্তু ঠাকুরগাঁয়ে চলছে। শুধু শহর অঞ্চলেই যে এই সমস্যা এমনটি নয়, আমরা লক্ষ্য করছি শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। শুধু দিনের ক্ষেত্রেই এমনটি নয়, রাতেও কিন্তু বিশেষ করে আমরা লক্ষ্য করেছি, দিনে যেমন চিত্র দেখা যায় 1 ঘন্টা পর পরই বিদ্যুৎ যাচ্ছে, ভোগান্তি হচ্ছে, সেই ক্ষেত্রে রাতেও যারা রাতের দিকেও কিন্তু এমন একটা অবস্থা বিরাজ করছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলগুলো তো এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু একদিকে যেমন মানুষের চলাচলের অস্বস্তি হয়ে পড়েছে, জনজীবনে একটা বিপর্যস্ত নেমে এসেছে, এর পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ যারা অনলাইনে ব্যবসা করেন, বিভিন্ন প্রিন্টের ফটোকপির দোকানে যারা ব্যবসা করেন, অর্থাৎ যারা অনলাইনে ব্যবসা করার পাশাপাশি আরো যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিদ্যুতের যে লোডশেডিং এর কারণে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এখন রয়েছি ঠাকুরগাঁও
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার সামনে। এখানে কিছুক্ষণ আগেই আমি কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম যারা অনলাইনে মূলত ব্যবসা করেন। তারা যেটি বলছেন যে এই যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিং এর ফলে তাদের অনলাইনে যেসব কার্যক্রম সেই কার্যক্রম করতে না পারার কারণে তাদের ব্যবসায় ক্ষেত্রে অনেকটাই কিন্তু লোকসানের সম্মুখীন তারা হচ্ছেন। তাদের এখানে গ্রাহকরা আসছেন, তারা বিদ্যুৎ না থাকার কারণে তারা সেই কাজগুলো সময় মতো করতে পারছেন না, এবং সময় মতো করতে না পারলে তাদের অনেক সমস্যা হচ্ছে। সর্বোপরি নেসকোর কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তীব্র গরমের কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং কি গরম যতটাই কমবে তাদের বিদ্যুতের চাহিদা সেটি বেড়ে গেলেই এই সমস্যার সমাধান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাম্বি। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন নাহিদ রেজা। ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের জেরে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আজকের পরীক্ষা ও ক্লাস বন্ধ রয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে হবে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার ক্যাম্পাসের গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, কলেজের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? কলেজের প্রাঙ্গণে আমরা গিয়েছিলাম সকালে, এবং সেখানে গিয়ে আমরা থমথমে পরিস্থিতি দেখেছি। বিশেষ করে গতকাল সকালে যখন প্রথম দফায় হাতাহাতির ঘটনা ঘটে, এরপর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়, এবং সেখানে আমরা দেখেছি আজ সকালেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। এবং আজ যেহেতু ক্যাম্পাসের সকল ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেখানে কলেজ ক্যাম্পাসে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পূর্ব নির্ধারিত পরীক্ষা, সেই পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। এবং গতকালকের ঘটনার পর থেকে আমরা দেখেছি যে পুরো চট্টগ্রাম জুড়েই মূলত এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে 5 আগস্টের পরে কোনো ক্যাম্পাসে চট্টগ্রামে বিশেষ করে এ ধরনের সংঘর্ষের ঘটনা, বড় সংঘর্ষের ঘটনা এটিই প্রথম। এবং সেই সংঘর্ষে এক শিবির নেতার পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে কেটে গিয়েছেন। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং তাকে দেখতে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি এসেছেন, এবং তিনি এই মুহূর্তে সেই হাসপাতালে অবস্থান করছেন। আমরাও সেই হাসপাতালে এসেছি, এবং গতকাল ঘটনার পর থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে দুই দলই পাল্টাপাল্টিভাবে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত রাতেও আমরা দেখেছি 2 দফায় ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এতে একে অপরকে দোষারোপ করে তারা পাল্টা স্লোগান দিয়েছেন, এবং ক্যাম্পাসেও কিন্তু যেই শব্দটিকে নিয়ে আসলে বিতর্ক এবং সংঘাতের সৃষ্টি, সেই গুপ্ত লিখেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নতুন করে চিকা মারা হয়েছে। এবং এর পাশাপাশি চট্টগ্রামের পাহাড়তলীতে সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অফিস ভাঙচুর করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই যে ঘটনা, সেটির উত্তেজনার পরবর্তীতেই কিন্তু সেই ভাঙচুরের ঘটনা হয়ে থাকতে পারে। এবং এখানে সাদিক কায়েম যেই আহত শিবির নেতা, তাকে দেখতে এসেছেন। তাকে দেখার পরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করবেন, এবং এরপরে তিনি সাংবাদিকদেরকে এই সমসাময়িক বিষয় নিয়ে তিনি কিন্তু ব্রিফ করবেন। অর্থাৎ বলা যায় যে সবকিছু মিলিয়ে চট্টগ্রামে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকালের সংঘর্ষের পরে। যদিও 2 দলেরই যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা একে অপরকে দোষারোপ করছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান। এদিকে চট্টগ্রামে সরকারি সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। নেতাদের অভিযোগ, ছাত্রলীগের সাথে গুপ্ত থেকেই রাজনীতি করেছে ছাত্র শিবির। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে শেষ হয়। মিছিল শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গুপ্ত লেখায় ছাত্র শিবির ছাত্রদলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের সুস্থতা কামনা করে দোষীদের গ্রেপ্তারি দাবি জানায় ছাত্রদলের সাধারণ সম্পাদক। এই ঘটনা যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হতো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর গায়ে যদি আপনারা আজকে চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন, পুনরায় যদি আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে আমরা আপনাদের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন,
ছাত্রদল ছাত্রলীগকে পুনর্বাসন করছে। ছাত্রদলের নাম ভাঙিয়ে ক্যাম্পাসে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে ছাত্রলীগ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন শিবির সভাপতি। বলেন, 5 আগস্টের পর ছাত্রদল ছাত্রলীগের উন্নত সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিবির সভাপতি। না হলে যে কোনো সময় দেশে আরেকটি বিদ্রোহ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। গত 2 মাসে বিএনপি ক্ষমতায় আসার পরে শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের আশ্বাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে হাসপাতালের সামনে আছেন রাকিবুল হাসান। দর্শক, দুঃখ প্রকাশ করছি, এর আগের সংবাদটি আমরা দেখে নিব। জ্বালানি তেলের অস্থিরতা ঘিরে চাপে পড়েছে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার অনেক দেশের অর্থনীতি। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে দেশের জিডিপি 1 থেকে 1.5% কমে যেতে পারে। এ সময় উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 2026-27 অর্থ বছরে উচ্চাভিলাষী ব্যয়ের বাজেট দিতে যাচ্ছে সরকার। এই বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। আর জানাচ্ছেন কামরুল হাসান জনি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক উঠানামা করছে। জ্বালানি তেলের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের খরচ বেড়েছে। রেমিটেন্সের উপর বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই চাপ নতুন করে অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক অর্থনীতির এই চাপ পড়ছে দরিদ্র মানুষের উপর। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জিডিপির প্রবৃদ্ধিও 1 থেকে 1.5% কমে যেতে পারে। আমাদের একটা গবেষণা দেখায় যে প্রায় জিডিপি প্রবৃদ্ধি 1 থেকে 1.5% কমে যেতে পারে, মানে যা জিডিপি প্রবৃদ্ধি হওয়ার কথা ছিল তার থেকে কমে যেতে পারে। সুতরাং অবশ্যই এটা একটা বড় ধরনের একটা সামষ্টিক অর্থনীতির দিক থেকে একটা বড় ধরনের সংকট। এমন সংকটের সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 2026-27 অর্থ বছরে উচ্চবিলাসী ব্যয়ের বাজেট দিচ্ছে সরকার, যার আকার হতে পারে 9,30,000 কোটি টাকার মতো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় এবার হওয়া দরকার ছিল সংকটকালীন বাজেট। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আসন্ন বাজেট ঘিরে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এই প্রতিষ্ঠান। সরকার যে সকল নির্বাচনী ম্যানিফেস্টোতে যে সকল এজেন্ডাতে সব টপ প্রায়োরিটি যেগুলো ছিল ওই খাতগুলিকে অ্যাড্রেস করার জন্য ওইটাকে সামনে রেখেই তারা হয়তো বা বাজেট প্রণয়ন করবে। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে যখন যে সরকার থাকবে সেই সরকারের যে কর্মপরিকল্পনা সেটা যাতে বাস্তবায়ন করা এবং সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা। এই মুহূর্তে বাজেটটা হওয়া উচিত, আমি অনেক সময় কোনো জায়গায় বলেছি, সংকটকালীন বাজেট, এবং অগ্রাধিকারটা ঠিক করা দরকার। অগ্রাধিকারটা হওয়া দরকার এই সংকটের সময় যে জনগোষ্ঠী চাপে থাকবে তাদের জন্য কোন সামাজিক অথবা কোন ধরনের সুরক্ষা প্রোগ্রামগুলো থাকবে সেই জায়গাগুলোকে অগ্রাধিকারে আসা উচিত। দেশের প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ায় আগামী বাজেট নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি গবেষকরা। বলছেন, সংশ্লিষ্ট খাতে সংস্কার ও রাজস্ব আদায় জোরালো না হলে ভবিষ্যতে রাষ্ট্রকে এই ঋণের বোঝা বহন করতে হবে। বাজেট উল্লম্পন সেটা রাষ্ট্রের উপর বড় বোঝা তৈরি করে রাষ্ট্রের মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয় কিনা এই শঙ্কাগুলা রয়েছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি বাজেট যেহেতু সামনে, সেই সতর্কতাটা এবং সেটা বাস্তবতার সাথে মিলিয়ে করাটা অনেক যৌক্তিক হবে। বিশ্লেষকদের মতে, সংকট উত্তরণের সময় রাষ্ট্রের ভাবনা প্রতিফলিত হয় বাজেটে। অর্থের সরবরাহের জায়গাগুলো দুর্বল থাকায় সরকারের উচ্চবিলাসী বাজেট ভাবনার যৌক্তিকতাও খুঁজছেন তারা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।
মঙ্গলবার 24 ঘন্টার কর্মবিরতির পর প্রশাসনের আশ্বাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, কর্মবিরতি প্রত্যাহারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, আর আরেকটি বিষয় জানাবেন, হামসহ অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রম বা টিকা কার্যক্রম চলছে কিনা? স্বামী, গতকাল তারও আগের 2 দিন আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদেরকে লাঞ্ছিত করেছে এমন অভিযোগের ভিত্তিতে গতকালকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের পরে ইন্টার্ন চিকিৎসকরা 24 ঘন্টার যে কর্মবিরতি সেটি পালন করেছে এবং গেল 24 ঘন্টায় কিন্তু কোনো ইন্টার্ন চিকিৎসক তারা সেবা দেননি, সেবা থেকে বিরত ছিলেন। পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং প্রশাসন উভয়ের সাথে আলাপ করে তাদের যে 3টি দাবি ছিল সেই 3টি দাবি মেনে নেওয়ার শর্তে, অর্থাৎ যিনি অপরাধী তাকে পুলিশের কাছে সোপর্দ করা, আইনি ব্যবস্থা গ্রহণ এবং একই সাথে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানের সুষ্ঠু একটি পরিবেশ তৈরির যে পরিচালক একটি আশ্বস্ত করেছেন, সেই আশ্বস্তের ভিত্তিতে আজকে তারা কাজে ফেরার কথা বলেছেন। কিছুক্ষণ আগেই সকাল 9টার দিকে তারা সংবাদ সম্মেলন করে এই কথাটি বলেছেন। এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 7টি ওয়ার্ড, সেই 7টি ওয়ার্ডেই কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন এবং তাদের 3টি শিফট, 3 শিফটেই তারা কাজ করবেন। এর ফলে যেটি হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 125 জন হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি রয়েছেন এবং 3টি ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু কাজের গতি ফিরেছে এবং রোগীরা যারা গতকাল থেকে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তারা খানিকটা এইটি লাঘব হবে। তবে একেবারেই শুরুর ঘন্টাতেই আসলে সেই লাঘব হওয়া সম্ভব নয়, কেননা গেল 1 দিনের কাজ, সে 1 দিনের কাজ হতে অন্তত একটা বেলা অথবা পুরো দিনটা আসলে প্রয়োজন হতে পারে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত যারা চিকিৎসা নিতে আসছেন এখানে তারা বলছেন যে সবেমাত্র ইন্টার্ন চিকিৎসকরা ফিরেছেন। ইন্টার্ন চিকিৎসকরা না থাকার কারণে যে বড় একটি ঘাটতি তৈরি হয় সেটি হচ্ছে যে 60টি যে ওয়ার্ড, সেই 60টি ওয়ার্ডে কিন্তু 2 জন থেকে 3 জন করে কিন্তু ইন্টার্ন চিকিৎসক থাকে, একজন মিডওয়েফারে একজন চিকিৎসক থাকে, যার ফলে কিন্তু তাদের উপরেই নির্ভরশীলতা বেশি থাকে, যার কারণে তারা আজকে কাজে ফেরায় খানিকটা স্বস্তি ফিরেছে হাসপাতালে এবং একই সাথে অন্যান্য রোগীরাও আসলে স্বস্তিতে আছেন এবং এটাকে সাধুবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। শাম্মী, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রাকিবুল হাসান। এদিকে প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে চলছে টিকাদান কর্মসূচি। বিস্তারিত জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, মহাখালী ডিএনসিসি হাসপাতালে কতজন রোগী এখন ভর্তি আছেন আর আজকের পরিস্থিতি কি? সাম্যী, প্রতিনিয়ত কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং তারা কিন্তু এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আপনাকে যদি বলি, এখন পর্যন্ত হামে প্রায় 38 জন শিশু মারা গিয়েছে এবং উপসর্গ নিয়ে কিন্তু 185 জন শিশু মারা গিয়েছে। সংখ্যার হিসাবে সেটি বলতে গেলে কিন্তু 223 জন। এবং আপনার সামনে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হামে আক্রান্তদের যে কিট রয়েছে হামের পরীক্ষা করার জন্য, সেই কিটের কিন্তু স্বল্পতা রয়েছে। এই কারণে কিন্তু অধিকাংশ বাচ্চারই কিন্তু হাম শনাক্ত করা যাচ্ছে না। সেক্ষেত্রে হামের উপর হাম নিয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু কম, উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাটাই বেশি, যেহেতু পরীক্ষা করে এটি নির্ণয় করা অনেকাংশেই সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে সারা দেশে কিন্তু এই হামের প্রকোপ যে নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি চালু করেছে এবং গত রোববার থেকে সেটি পুরোদমে চালু হয়েছে। এই পর্বে মোট 1,80,00,000 শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এর আগে থেকেই কিন্তু হামের টিকাদান কর্মসূচি শুরু হয় গত 5ই এপ্রিল থেকে। সেই হিসাবে এখন পর্যন্ত 26 লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সামনে আপনাকে জানিয়ে রাখি যে হাম কিন্তু খুবই ছোঁয়াচে একটি রোগ এবং এটি দ্বারা কিন্তু একজন রোগী থেকে কিন্তু কয়েকজন শিশু পর্যন্ত আক্রান্ত হতে পারে এবং এই রোগের কিন্তু কিছু জটিলতাও রয়েছে। যে সকল বাচ্চাদের হামের সাথে অন্যান্য রোগের সিমটম রয়েছে, যেমন নিউমোনিয়া সহ অন্যান্য রোগ, তাদের ক্ষেত্রে কিন্তু হাম অনেক জটিল আকার ধারণ করে এবং অনেক ক্ষেত্রে শিশুদের ভেন্টিলেশন সাপোর্টেরও দরকার হয়। আপনি জানেন যে ঢাকা ছাড়া ঢাকার জেলাগুলো, পার্শ্ববর্তী জেলা বা অন্যান্য জেলাগুলোতে কিন্তু হামের যে ভেন্টিলেশন ব্যবস্থা, শিশুদের জন্য যে স্পেশাল আইসিইউর
ব্যবস্থা সেটি কিন্তু খুবই অপ্রতুল। তাই কিন্তু সেই কারণে কিন্তু দেশের প্রত্যেকটি জেলা থেকে রোগীরা কিন্তু ঢাকামুখী হয় এবং এতে কিন্তু আসলে হাম সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু আরও বেড়ে যায়। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে টিকাদান কর্মসূচি সরকার শুরু করেছে সেটি পুরোপুরি কার্যকর হতে 1 মাসের মতো সময় লাগবে, কারণ একটি বাচ্চার শরীরে ভ্যাকসিন প্রবেশ করার পর তার রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হতে প্রায় মাসখানেকের মতো সময় লাগে। সেই হিসাবে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসতে পুরোপুরি 1 মাসের মতো সময় লাগবে। তো প্রতিনিয়ত কিন্তু মৃত্যুর মিছিল বাড়ছে এবং হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। তো এই মুহূর্তে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কবে নাগাদ এই রোগটি নিয়ন্ত্রণে আসবে। এই ছিল সাম্মী মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন। হজ যাত্রার ৫ম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় ৪,৩০০ হজ যাত্রী। এরই মধ্যে পৌঁছেছে 3টি ফ্লাইট। বিস্তারিত জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন আজকের হজ ফ্লাইটের বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? স্বামী যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত আজকে যে 5ম দিনের যাত্রা, সেই যাত্রায় কিন্তু রাত 12টা থেকে এখন পর্যন্ত 3টি ফ্লাইট সৌদি আরবের 2টি রুটের উদ্দেশ্যে কিন্তু গিয়েছে। দুইটি হচ্ছে জেদ্দা এবং একটি হচ্ছে মদিনায় পৌঁছেছে ইতোমধ্যে এই 3টি ফ্লাইট, এবং 3টি ফ্লাইটে কিন্তু সর্বমোট 1200 জন যাত্রী এখনো পর্যন্ত আজকের হিসাব অনুযায়ী পৌঁছেছে। এবং সব মিলে যদি বলতে চাই তবে এখনো পর্যন্ত এই 5 দিনের যাত্রায় প্রায় 21,000-এর মতো যাত্রী কিন্তু বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছে। এবং আজকে একটু যদি বর্তমান আপডেটটি জানিয়ে রাখতে চাই, আরও কিন্তু যেহেতু 3টি ফ্লাইট পৌঁছেছে তার মানে আরও 8টি ফ্লাইট এখনো পর্যন্ত বাকি রয়েছে। এবং এই 8টি ফ্লাইট কিন্তু পরবর্তী যে ফ্লাইটটি রয়েছে সেটি 11:35 ছাড়ার কথা রয়েছে, এবং সেই ফ্লাইটের কিন্তু কিছুক্ষণ আগে ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তাদেরকে কিন্তু এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন ভিতরে ক্যাম্প প্রবেশ করি তখন আমরা দেখতে পেয়েছি। এবং এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যেই 5 দিনের যাত্রায় যেসব হজ যাত্রীরা যাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বলেছেন এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে তারা সবকিছু পাচ্ছেন এবং কোনো অভিযোগ তাদের ভিতর গুরুতর আমরা পাইনি। তবে কিছু অভিযোগ রয়েছে, যেমন ইমিগ্রেশনের যখন তারা প্রবেশ করছেন এই ক্যাম্পেই তখন কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সেখানে গরম ও যেহেতু তাপপ্রবাহ চলছে বাংলাদেশে এবং অতিরিক্ত গরমের প্রভাবটি আসলে যাত্রীদের মধ্যে পড়ছে, সেটি আসলে তারা বলছেন যে এখানে পর্যাপ্ত আলো বাতাস বা কিংবা এই যে বাতাস প্রবাহের যে ব্যবস্থাটি সেটি কিন্তু নেই। এবং অন্যান্য দিক দিয়ে তারা কিছুটা খাবারের দিকেও তারা বলছিলেন যে অভিযোগ রয়েছে। সার্বিকভাবে সব মিলিয়ে এখনো পর্যন্ত অন্যান্য বারের চেয়ে এবারের যাত্রাটি যারা আগেও গিয়েছেন হজে তারা কিন্তু বলছেন যে এবারের যাত্রাটি অনেকটাই তাদের জন্য সহজ। তো মোটামুটি এই ছিল সামনে আমার কাছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামান পুলক। নারায়ণগঞ্জে বাড়ছে পরিবেশ দূষণ। শিল্প কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য আর নগরীর পয় নিষ্কাশনের ময়লা সরাসরি গিয়ে পড়ছে শীতলক্ষ্যা নদীতে। নদীর পানি কালো হওয়ার পাশাপাশি তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। ইমরান আলী সজীবের প্রতিবেদন। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 350-রও বেশি। কাগজে কলমে অনেক কারখানায় পানি শোধনের জন্য ইটিপি প্ল্যান থাকলেও বাস্তবে বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। অভিযোগ রয়েছে উৎপাদন খরচ কমাতে অনেক শিল্প প্রতিষ্ঠান রাতের অন্ধকারে রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি সরাসরি ক্যানেল ও ড্রেনে ছেড়ে দেয়। আবার আদালতের নিষেধাজ্ঞা নিয়েও কিছু প্রতিষ্ঠান ইটিপি ছাড়াই চালাচ্ছে কার্যক্রম। ফলে ইটিপি এবং ইটিপি ছাড়া কলকারখানার বিষাক্ত পানি পড়ছে নদীতে। বর্তমানে এরকম পরিস্থিতি, এইখান থেকে আমরা পারাপার হমু, এইটা আমাদের নাক ধরে পারাপার হইতে হয়। দোকান থেকে চিরা মিঠাই আনতাম, নদী থেকে পানি উঠায় ওই চিরা ধুইতাম, এমনকি খাইতাম। সরকারের কাছে একটাই চাওয়া থাকবে, তিনি যেন সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে এই যে শীতলক্ষ্যাকে আগের রূপে ফিরিয়ে আনে। ইন্ডাস্ট্রির তো আসলে ইটিপি থাকার কথা, তার তো পানিটাকে শোধন করে তারপর ফেলার কথা, কিন্তু এটা কয়জনে ফেলছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে নারায়ণগঞ্জে ইটিপি প্ল্যান নেই 60টি প্রতিষ্ঠানের। 360টি প্রতিষ্ঠানের থাকলেও তারাও নিয়মিত সেগুলো চালায় না।
দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিল্প উদ্যোক্তারা নিজেরা সচেতন হয়ে এগিয়ে এলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব বলে বলছেন পরিবেশ অধিদপ্তর। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা প্রতিনিয়ত এগুলো মনিটরিং করতেছি। যেগুলোর বিরুদ্ধে আমরা পাচ্ছি যে ইটিপি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অ্যাকশনে যাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলছে নগরীর পয় নিষ্কাশনের জন্য নতুন করে সেন্ট্রাল সুয়ারেজ প্রকল্প নেওয়া হয়েছে। এতে নদী দূষণ রোধ হবে। এডিবির অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে যেটা সর্বোচ্চ যে বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে। এই যে সুয়ারেজের সমস্যাগুলো, নদীর পানিতে মিশে যাওয়ার যে সমস্যাটি আছে, এটা কিন্তু তখন আর সমস্যাটি থাকবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষা করা এখন সময়ের দাবি। তা না হলে শীতলক্ষ্যা সহ পুরো নারায়ণগঞ্জের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। হবিগঞ্জের বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে অন্তত 7টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় 60 লাখ টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাত 2টার দিকে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, মসজিদের মাইকে আগুনের খবর প্রচার করলে লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগামীকাল প্রথম দফায় ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যে 152টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, জানাবেন ভোট ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন, আর কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছেছে কিনা? আপনি জানেন যে আজকে রাত পোহালে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের 16টি জেলার 152টি আসনে ভোট নেওয়া হবে এবং এটি প্রথম দফার ভোট। এবং এই প্রথম দফার ভোটে যেই 152টি আসনে ভোট নেওয়া হবে, সেখানে মোট প্রায় 3,60,000 ভোটার রয়েছে, 60 লাখ ভোটার রয়েছে। এবং এর মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে পুরুষ ভোটার এবং কিছু ভোটার আছে সেগুলি মহিলা ভোটার। এবং ইতিমধ্যেই যে নির্বাচন কমিশনের তরফে কিন্তু একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, যাতে কোনো রকম অশান্তি না ঘটে, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, সুষ্ঠু হয়, এর জন্য কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া আছে। এবং তার যে প্রধান অংশ সেটি হচ্ছে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেটিকে মোতায়েন করা। এবং ইতিমধ্যেই প্রত্যেকটি বুথে প্রত্যেকটি যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রতে কিন্তু কেন্দ্রীয় যে নিরাপত্তা বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে আপনার ইভিএম যেটি দিয়ে ভোট দেওয়া হয় সেই ইভিএম ঢুকে গেছে এবং ভিভিপ্যাট সেটি ঢুকে যাওয়া হয়েছে। এবং সমস্ত রকম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে। কিছু ছোট কিছু কাজ আছে, সেগুলি এখনো পর্যন্ত চলছে এবং সারা রাত ধরে আজকে চলবে। কালকে সকাল 7টা থেকে ভোট এবং কোনো রকম বিরতি ছাড়াই সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এই ভোট চলবে। এবং নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর একটা সাজো রোয়াব প্রত্যেকটা যে সমস্ত ভোট মানে বুথে ভোট গ্রহণ হবে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে ভোট হবে, সেখানে কিন্তু ভিতরের দিকে একটি ক্যামেরা থাকছে এবং বাইরের দিকে একটি ক্যামেরা থাকছে এবং সমস্তটাই কিন্তু রেকর্ড করা হবে। ওয়েবকাস্টিং যেটি হয়, সেই ওয়েবকাস্টিং এর মাধ্যমে কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্র তার ভিতরে কি হচ্ছে বা বাইরে কি হচ্ছে সমস্ত তথ্য কিন্তু কন্ট্রোল রুমে যারা বসে থাকবেন, যারা পর্যবেক্ষণ করছেন এই নির্বাচনটি, তাদের কাছে কিন্তু তারা সেখান থেকে বসে দেখতে পারবেন। সুতরাং একটি ভোট গ্রহণ কেন্দ্রে যদি কোনো রকম অশান্তি হয় বা কোনো রকম গন্ডগোল হয় বা কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কিন্তু নির্বাচনের সঙ্গে যুক্ত যে সমস্ত পর্যবেক্ষকরা আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটিকে আইডেন্টিফাই করতে পারবেন এবং তারপরেই কিন্তু একটা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এবং চটজলদি ব্যবস্থা নিতে পারবেন। এবং নির্বাচন কমিশন এটিও ঠিক করেছে যে কোনো রকম বুথের বাইরে বা কোথাও যদি কোনো গন্ডগোল হয়, সেই তৎক্ষণাৎ মানে সেই ঘটনাস্থলে যাতে পৌঁছে যাওয়া যায়, তার জন্য কিন্তু কুইক রেসপন্স টিম QRT, সেখানে মুখ্য কথা হচ্ছে
এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কুইক রেসপন্স টিমকে জানানো হবে এবং কুইক রেসপন্স টিম সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছে যাবে, এরকম ব্যবস্থা আছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেসব এলাকায় ভোট নেওয়া হচ্ছে, মানে আগামীকাল যে ভোট নেওয়া হবে তার কিন্তু বাইক চলাচলে কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা করা হয়েছে। সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কিন্তু প্রয়োজন ছাড়া কোনো বাইক কিন্তু সেখানে চলাচল করতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু একদম প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো রকম হিংসা, কোনো রকম অশান্তি, কোনো রকম ভায়োলেন্স যাতে এই নির্বাচন কেন্দ্র করে যাতে না হয়। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন দীপক দেবনাথ। পশ্চিমবঙ্গের রাজনীতির আতুর ঘর ছিল কলেজ ক্যাম্পাস, শ্রমিক সংগঠন ও রাজপথের আন্দোলন। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে পড়েছে পরিবারতন্ত্রের ছায়া। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম এর মতো বিরোধী দলগুলোতেও এই ধারা অব্যাহত রয়েছে। এবার প্রার্থী হয়েছেন রাজনৈতিক নেতাদের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন দীপক দেবনাথ। আমরা দেব না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার পরিবারতন্ত্রের ছায়া। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম এর মতো বিরোধী দলগুলোতেও একই ধারা। ভোটের লড়াইয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তিদের। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক এবং মন্ত্রী বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এছাড়াও তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে, বনগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আড্ডর কন্যাকেও দেখা যাবে ভোটের মাঠে। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী নিজে 2টি আসনে এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী এবার 1টি আসনে প্রার্থী হয়েছেন। এছাড়াও আছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং ও তার ছেলে। সাবেক কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ লড়ছেন বরানগর আসন থেকে। মালতীপুর আসনে প্রার্থী হয়েছেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রীর ভাতিজি মৌসম বেনজির নূর। এই ধারাবাহিকতায় পিছিয়ে নেই সিপিআইএমও। রাজারহাট নিউ টাউন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের সাবেক মন্ত্রী গৌতম দেবের ছেলে। সিপিআইএমের টিকিটে লড়ছেন সাবেক বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি দীপশিতা ধর। পরিবারতন্ত্র রাজনীতি নিয়ে কিছু দলের মধ্যে অসন্তোষও দেখা গেছে, তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলের প্রার্থীদের। এটা তো জমিদারি ব্যবস্থা, তো ওই জন্য বাবা নেতা হলে ছেলে নেতা হবে, এই জমিদারি ব্যবস্থা চালু করার ওরা চেষ্টা করে, কিন্তু মানুষ যখন প্রতিবাদ করবেন সব জমিদার তন্ত্র ভেঙে দেবে। এটা হচ্ছে পরিবারতন্ত্র। হ্যাঁ, তো এই পরিবারতন্ত্রতে এটাই নিয়ম। বাপের টিকিটে ছেলে দাঁড়িয়েছে, মায়ের টিকিটে মেয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে বা রাজনীতিতে না থাকি তাদের হয়তো একটু সুবিধা হতে পারে, কিন্তু সেরকম না। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও যা, আমিও তা। একটা সময় রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে কিছুটা পরিহাস করত পশ্চিমবঙ্গ, কারণ বাংলার রাজনৈতিক আঁতুড়ঘর ছিল কলেজ ক্যাম্পাস, শ্রমিক সংগঠন ও রাজপথের আন্দোলন। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে এবার দেখা গেছে পরিবারতন্ত্রের ছায়া। দীপক দেবনাথ, এখন, কলকাতা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।